আমি পদ্মা সেতুটা দিয়ে দিয়েছি কোরিয়ান এক কোম্পানিকে, আর একটা বোধহয় চাইনিজ কি একটা কোম্পানিতে। তাদের দেবো কেন? সিম্পল টোল আদায়ের মতন ছোট্ট কাজটা, চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিংয়ের কাজ বা এটা বিদেশিদের দেওয়া মানে তা লোনের টাকা আমি ওইভাবে দেখব। লোনের টাকা আমি এখানে কিভাবে খরচ করছি। 3200 গ্রামে 3200 ল্যাপটপ দিতে হবে ওদের, কিন্তু আজ 5 বছর হলো সেই ল্যাপটপ কেনা যায়নি। ও ব্যবসা বাণিজ্য করুক, তাহলেই আপনি রেভিনিউ পাবেন। আপনি ওরা দাঁড়াতেই দিচ্ছেন না। অর্থাৎ যে কর দিচ্ছে সে যেন রিপ্রেজেন্টেড হয় রাষ্ট্রের পলিসি মেকিংয়ে, সে যেন চোখ বুলে বলতে পারে যে এই যে পদ্মা সেতু এতেও আমার অবদান আছে। আমার একটা অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ বানাবো, তার জন্য মিনিস্ট্রিতে যে পয়সা দিতে হচ্ছে, এটা তো হলো না। স্বনির্ভর, স্বতঃপ্রণোদিত আমি দেশপ্রেমটা আমার যেন নির্ভেজাল প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, দৈনিক আমার বাংলার নিয়মিত আয়োজনে আমি শামীমা ঝুমুর আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যিনি সাবেক সচিব এবং চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন SDF এর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি যে আপনি আমাদেরকে কিছু ধারণা, কিছু তথ্য আমাদেরকে দিতে পারবেন। তো আপনি ওই যে একটু আগে বলছিলেন যে নিষ্ফল যাদের মানে যে করদাতা তাদের পিছনে ঘোরা, তার মানে হচ্ছে যে যেটা আমাদের ভিতরে এখন আছে যে 0%, তো 0% রিটার্নেও এখন 1500 টাকা সম্ভবত দিতে হয়। এটা কেন? না, ওইটাই তো বলছি। ওটা তো আমরা আমাদের এই সংস্কারের রিপোর্টে আমরা বলতে চাইছি 1500 না, বোধহয় 5000ই ছিল। 5000 বলেছি যে এবার বোধহয় মনে হয় উঠাই দিয়েছে। 5000 নিতে পারবেন না, কারণ এটা দরকার কি, আপনার যার যা আছে তাই দেবেন। এবং আপনার ওই যে নিচের দিকে ওই যে করের যে হার, কি বলে সিলিং, হ্যাঁ, এটা 3.5 লাখ টাকা করে রাখছে। এটা 4-5 হওয়া উচিত। কেন উচিত? যে আমার এইসব লোকের পিছনে আমি সময় নষ্ট করবো কেন? ওর একটা ফাইল খুলতে হবে, দৌড়দৌড়ি করতে হবে, ওর একটা খরচ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। 5 লাখ টাকা বাস করের বাইরে থাকুক, হ্যাঁ, কারণ ও যা করুক আমি তো অন্যভাবে ভ্যাট আদায় করতে পারবো। আমি ভ্যাটে আমি থাকবো, সচেতন থাকবো। আর 5 লাখ আমি ওরা ছেড়ে দেবো, কারণ আমার এটা কর দেওয়ার একটা কষ্ট আছে। উকিল রাখতে হতে পারে, ওইটা ফিল করতে পারে, ওই একটা ফর্ম রাখতে পারে, কত কিছু রাখতে পারে। তারপর আমি যদি তারে ভালো করে ধরি তাহলে তো সে আরো বেশি হয়ে যাবে, ভীতু হয়ে যাবে, হয়ে যাবে। এই যুক্তিতে এটা আসলে করা উচিত না। এটা আমার করার ফাইলটা, কিন্তু ওর দিক থেকে আবার উচিত দেয়, স্যার এটা যদি 5 লাখ করি তাহলে আমাদের উপরের দিকে যে সিলিং আছে, যে রেগুলার কথা, সেও তো এই 5 লাখ টাকা মাপ পেয়ে গেল। হ্যাঁ, আমি বুঝলাম 5 লাখ টাকা মাপে তুমি আইন ঠিক করে করো, যে আইন করো। যখন আপনার 2 কোটি 3 কোটি টাকা আছে, তখন আপনার করের হিসাব ওই গোড়ার থেকেই হবে। ওখান থেকে ফাঁকি দিবা কেন? সেই ক্ষেত্রে আইন শুধু করলে কি হবে না, আইন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও সেই মানে একটা মনিটরিং, একটা নন মনিটরিং, একটা খরচের একটা ব্যবস্থা নানান ধরনের থাকে। সুতরাং কর শিক্ষার কথাই আবার আসি। এটা এমন হওয়া উচিত যেন সকলে স্বতঃপ্রণোদিত হয়ে, দায়িত্বশীল হয়ে কর দিতে পারে, এমন সিস্টেম হওয়া উচিত যেন সিস্টেমের ভয়ে যেন সে পালিয়ে না যায়, সে যেন করদাতা না হয়। এবং সবকিছুর উপরেই কথা ওইটাই যে করদাতা যে কর দিচ্ছে সে যেন রাষ্ট্রের কাছ থেকে যথাযথ সার্ভিস পায়। কারণ নইলে ওর কর দেওয়ার যৌক্তিকতাটা দুর্বল হয়ে যায়। আমি করও দেব, স্কুলে টিচার আবার আমার আলাদা করে পড়াবে, এবং কিভাবে দিচ্ছে যে তুমি যদি না পড়ো এবার তাহলে তুমি ফেল করবে, মার্কস দিব না, অন্যদের দেবো, এরে দেবো না। মানে কিরকম একটা মানে সামাজিক একটা বৈষম্য সৃষ্টির একটা কি ধরনের একটা কি বলবো আর কি সিরিয়াস। আমরা এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে চট্টগ্রাম যে বন্দরটা আর কি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার, এইটা সম্পর্কে আপনার কি মানে অভিমত? আমি মনে করি আমাদের স্বনির্ভর হওয়ার
যে প্রবণতা প্রচেষ্টা থাকা উচিত, তার সাথে এটা একটা বোকামি, তা এটা নিরুৎসাহিত করা। আমি অন্যভাবে বলি, পদ্মা সেতু, আমার যমুনা সেতুতে আমি টোল আদায় করি, আমার এটুকু তো টেকনোলজি বা এটা ওটা আমার আসছে বা হয়েছে। আমি পদ্মা সেতুটা দিয়ে দিয়েছি কোরিয়ান এক কোম্পানিকে, আর একটা বোধহয় চাইনিজ কি একটা কোম্পানিতে। তাদের দেবো কেন? সিম্পল টোল আদায়ের মতন ছোট্ট কাজটা আমি তাদের দেবো কেন? কারণ ও যা এখান থেকে আদায় করবে, ওর থেকে তো একটা পারিশ্রমিক তো সে পাবে, সেটা তো সে নিশ্চয়ই ডলারে নিয়ে যাবে। আমি এই ডলার বাইরের লোকের দিচ্ছি কেন? কারণ আমার তো লোক আছে, আমি তো সিস্টেম পারি এটা করতে। অথবা না পারলে আমি শিখে নেই বা ব্যবস্থা করি, টেকনোলজি করি। ঠিক তেমনি ওই চট্টগ্রাম বন্দরের এত বছর ধরে, 54 বছর বয়সী একটা দেশের, 55 বছর একটি দেশের, তারও আগে পাকিস্তান হলো এই চট্টগ্রাম বন্দর, এর হ্যান্ডলিং বা এর সব কিছু এই দেশের লোকেরাই করেছে বা ছিল আগে। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমরা ওই বিদেশি লোভ, বিদেশি লোন, বিদেশি শর্ত দিকে ঝুঁকে যাওয়ার কারণে হ্যান্ডলিংয়ের ব্যাপারটাও তারা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার অত এটা ওই এটা করা অত সহজ না, ওই টাকা পয়সা আমার নাই, এটা ঠিক। তা আমি টাকা নেব, লোন নেব, শোধ করব, ঠিক আছে, কিন্তু আমি কেন ওর সাথে এই মেনটেন্স বা কি হ্যান্ডলিংয়ের কাজ করে দেবো কেন? কারণ ও তো বসে আছে, হ্যাঁ আপনারা আমি দেবো, কিন্তু হ্যান্ডলিংটা আমার দিতে হবে, মানে একটা শর্ত সে জুড়ে দিল। যেমন উদাহরণস্বরূপ বলি, আমাদের ঢাকার থেকে আমি 6 বছর জাপানে ছিলাম, কমার্শিয়াল কাউন্সিলর, এমবেসিতে ছিলাম। ঢাকার থেকে চট্টগ্রামে যাওয়ার পথে 3টা নদী পড়তো, খুব বড় বড় নদী, মেঘনা, গোমতী, আর একটা কি যেন ছিল। এগুলো ফেরিতে পার হতে হতো, সময় লাগতো, ফেরির একটা কষ্ট আছে ইত্যাদি। জাপান দেখলো আমি যদি এই 3 জায়গায় ব্রিজ বানিয়ে দেই, তাহলে গাড়ি সহজে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, এবং আমি হচ্ছি গাড়ি উৎপাদনকারী একটি দেশ। তা সুতরাং সে বলল আমি বিনা পয়সায়, তোমার লোন নিচ্ছি না, লোন লাগবে না, আমি বিনা পয়সায় মেঘনা গোমতী সরু সেতু, ওই লাভ ওইভাবে ক্যালকুলেট করেছে সে। এবং আরেকটা যেটা করেছে, এই ব্রিজটা কিন্তু আমাদের লোকেরাই বানাতে পারত, কিন্তু যেহেতু ও গ্রান্ট দিচ্ছে, ও বলছে এটা আমাদের ওই হুন্দাই কোম্পানি, মানে কোম্পানি, মারুবেনি কোম্পানি বা অমুক কোম্পানি, ওদেরই ট্যাক্সের পয়সায় তো আমি এই টাকাটা দিচ্ছি, তা আমি ওদের কাজটা দিতে চাই। তার আমিও দেখি সস্তা পাচ্ছি যখন, ওর কোম্পানি এসে করছে। অর্থাৎ আমার নিজের দেশের কন্ট্রাক্টররা, কনসালটেন্টরা, তারা যে এটা বানাতে পারতো, সেই সুযোগ থেকে আমি মাহরুম হয়ে গেলাম, কারণ উনি ফ্রি দিচ্ছে বলে আমার ওইটা নিতে হচ্ছে আর কি। আমার আরেকটা সক্ষমতার জায়গা সে শেষ করে দিল, দিয়ে কি হলো, সে ব্রিজ বানিয়ে দিল। আমি খুশিতে গদগদ, কারণ আমি ফ্রি পেয়েছি একটা ব্রিজ। হ্যাঁ, এবং সেই ফ্রি পাওয়ার পরে আমার গাড়ির চলাচল খুব ভালো হলো। দেশটা আমার নদীমাতৃক, দেশটা আমার প্রাচীন রেলওয়ের যোগাযোগের দ্বারা পরিবেষ্টিত, ব্রিটিশরা করে গেছে। আমি সেই রেলের প্রতি অমনোযোগী হয়ে গেলাম, আমি নদীপথকে হারালাম। কারণ যখন এই সহজে যাওয়া যাচ্ছে, আমি আর ওদের খেয়ালই করতেছি না, ও শুকাই গেলে কি, আমার যাতায়াত তো ভালো চলছে। অর্থাৎ আমি আমার ইন্টেলিজেন্স যে সুযোগগুলো ছিল সেগুলোর থেকে হয়ে গেলাম। চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিংয়ের কাজ বা এটা বিদেশিদের দেওয়া, মানে হয়তো চুক্তির শর্ত বা ওইভাবে আমার টাকা পয়সা নাই বলে হয়তো কোনো বিদেশি, হয়তো জাপানি বা কারোর কাছ থেকে বোধহয় এটা নেওয়া হয়েছে, তারা ওই সত্যটা স্বাভাবিকভাবে জুড়ে দিয়েছে যে ঠিক আছে তোমাদের টাকা দিচ্ছি, এটা বানিয়ে দিচ্ছি, কিন্তু এত বছর আমার কোম্পানি, অমুক কোম্পানি এটা হ্যান্ডলিং করবে। এই যে মেট্রো রেলের, এটা মেট্রো রেল জাপানের জায়গা বানিয়ে দিয়েছে, এ করেছে, সব ঠিক আছে, লোন করে নেওয়া করা। এখন তার সাথে দর কষাকষি বাড়তেছে। দর কষাকষি কেন? ওর একটা অভ্যেস হয়ে গেছে আগের থেকেই, যে এনাদের কাছে টাকা দিলে টাকা তো পাওয়া যায়, ওই যে আগে যা করেছে 5ই আগস্টের আগে। এখন এই গভর্নমেন্ট তো ওইভাবে রাজি হতে চাচ্ছে না,
কারণ এটা কার লাভ কার কি ইত্যাদি, ফলে দেখা যায় জায়গার সাথে বেঁধে গেছে, সে দিতে চাচ্ছে না। অর্থাৎ একটা সিস্টেমের ভিতরে যদি বাইরের আশাটা আর নিজের সক্ষমতাটাকে হারিয়ে ফেলার ব্যাপারটা যদি এসে যায়, তখন আর কিছু করার থাকে না, কিছু হবে না। আচ্ছা, আপনি আমি যদি পরের প্রশ্নে একটু আসি, যে আপনি এসডিএফ এ আছে 1 বছর, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, হ্যাঁ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে আপনি 1 বছর ধরে আছেন। তো ওখানে থাকার এই 1 বছরের মধ্যে আপনি কি ওখানে বিগত সরকারের কোনো দুর্নীতির ছাপ কি দেখতে পেয়েছেন কিনা, বা কি রকম ভাবে চলছে ওখানে? এসডিএফটা মূলত 2002 সালে এটা প্রতিষ্ঠিত একটি সরকারি সংস্থা, বেসরকারি কথাও লেখা আছে ওখানে, একটা বোর্ড দিয়ে গঠিত। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়ে গেছে, পুরো সময়টাই বিশ্বব্যাংকের টাকা দিয়ে, বিশ্বব্যাংকের টাকা দিয়ে চলেছে। একথা ভাবে নাই যে এটা আমাদের নিজেদের প্রতিষ্ঠান, আমরা নিজেরা গড়ে তুলি, যেমনটি আমরা পিকেএসএফ বা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নিজেরা টাকা দিয়ে তহবিল বানিয়ে করা গেছে। এই প্রতিষ্ঠানটাকে সবসময় বিশ্বব্যাংকের একটা হিসেবে রাখা হয়েছে আর কি। বিশ্বব্যাংকে রাখাতে হয়েছে কি, 2007 সাল পর্যন্ত একটা সিস্টেমে চলছিল, ওই যে গ্রামের মানুষের সব উপকার করাটার ব্যাপারটা ওটা নির্দিষ্ট এনজিওদের থ্রু দিয়ে করতে হতো। তখন এসডিএফ এর অফিস ছোট ছিল, ওদের দিয়ে করতো, দেখাশোনা করার কাজ হয়ে যেত। এটা শুধু বসে বসে কারে দেওয়া হবে এটা এইসব কাজ করতো। 2007 সালের পরে মনু মুন্সি নামে একজন ভদ্রমহিলা, ওয়ার্ল্ড ব্যাংকের একজন এই প্রোগ্রাম অফিসার বা ইত্যাদি ভারতীয়, তিনি অনেক দিকে ভেবে চিন্তে দেখলেন যে এইভাবে এনজিওদের থ্রুতে করলে গ্রামের মানুষের কাছে সব যাচ্ছে, দেখাশোনার বোধহয় অসুবিধা হচ্ছে। বলল যে না, আপনারাই করেন, এই যে এসডিএফ বড় হয়ে গেল, আপনারাই করেন, আপনারাই রিক্রুট করেন, আপনার লোকেরাই ওই গ্রাম পর্যন্ত থাকুক, কাজ করুক। তো এখন এইভাবে লোক কীভাবে নেব, কী করব? তো তখন দেখা গেল ওদের বেতন বেশি দেন, হ্যাঁ বেতন বেশি দেন, কারণ ওরা ওইসব কাজের সাথে জড়িত থাকবে, গ্রামের মানুষের জড়িত থাকবে। এই করতে করতে এই যে বেতন বেশি দেন, বেতন করতে দেন, এইসব করতে করতে এসে একটা পর্যায়ে এসে পুরোপুরিটা রাজনৈতিক হয়ে গেল। রাজনৈতিক হয়ে গেল এই অর্থে যে দেখা গেল যে কোনো অঞ্চলের বা কোনো মানুষের নিতে হবে এটা ভোটের হিসেবে, যে কারণেই হোক বেতন বেশি দিয়ে এই লোকগুলোকে নিয়োগ করেছে। তাদের নিয়োগের কোনো পলিসি কিছু ঠিক ছিল না, বা অধিকাংশ ক্ষেত্রে ঠিক ছিল না। সিম্পল এটা দরখাস্ত দিলেই অমনি দেওয়া হয়েছে। খেয়াল করতে হবে, টাকাটা বিশ্বব্যাংক দিচ্ছে কিন্তু লোন আকারে, উই হ্যাভ টু পে ব্যাক, পে করতে হবে। এখন সেই টাকা এই গ্রামের মানুষকে ফ্রি বা দেওয়ার জন্যে সরকার আমাকে এতদিন ওটা গ্রান্ট আকারই দিত, কিন্তু আসলে দেশ পাচ্ছে লোন হিসেবে। তা লোনের টাকা আমি ওইভাবে দেখব, লোনের টাকা আমি এখানে কিভাবে খরচ করছি, বিশেষ করে আমার এই লোক নিয়োগ বা বেতন দেওয়া বা ইত্যাদি। হ্যাঁ, যে পদে সিম্পল আমার বাংলাদেশ গভর্নমেন্টের হিসাবে হয়তো 25,000 টাকা বেতন বা 30,000 হয়ে যায়, সেখানে এসে 55,000। হ্যাঁ, না ওরা খুব মেরিটোরিয়াস হবে, কথা ঠিক ছিল, হয়তো 2000 বা 20-21 পর্যন্ত হয়তো তাই শিখলো, মেরিটোরিয়াসরা আসছে বা করছে, বেতন দিয়েছি, ঠিক আছে। কিন্তু এই রাজনীতিকীকরণের ফলে বা সময়ে প্রচুর লোক ঢুকে গেছে বহু বেতনে, এবং তাদের ওই যে বললাম না শিক্ষাগত যোগ্যতা এগুলো ভালো করে চেক করা হয়নি, দেখা হয়নি, তারা ফিল্ডে যে কাজ ভালো পাচ্ছে না, ফলে প্রায় অভিযোগ উঠতেছে ওর চাকরি চলে যাচ্ছে, এই হচ্ছে। আবার এটাকে আবার ওয়ার্ল্ড ব্যাংকের যে ওই কি শোভন কর্মক্ষেত্র, তারপরে আরো কত কিছু দিয়ে, হ্যাঁ এটা ওইটাকে ওই আইন দিয়ে এসে আবার ধরা হচ্ছে, হ্যাঁ আপনারা ওনাদের সাথে এত করছেন বা কি করছেন, তারপরে এরা অভিযোগ জানাচ্ছে বা জানাতে পারে। এই ধরনের একটা সমস্যার ভিতরে আছে এসডিএফ। এটাকে পরিষ্কার করার জন্য গত 1 বছর যাবত আমাদেরকে অন্য আর সব ডিপার্টমেন্টেও যেমন করতে হয়েছে সেটা করতে হয়েছে। তারপরেও আমরা খুব যথেষ্ট হিসেবে থাকছি যে যাও যেভাবে ভুল করে বলুক, লোকগুলো তো একটা চাকরি পেয়েছে, আচ্ছা ওর কাছে কাজ আদায় করার ব্যবস্থা করি নানানভাবে। এখন আমার সারা বাংলাদেশের দেখা যাচ্ছে যে ওই যে যারা ওয়ার্ল্ড ব্যাংকের এতে ওদের কি ক্লাস্টার কি ফ্যাসিলিটেটর বলে, কিন্তু ওর উপরে যে অফিসার, প্রচুর অফিসার দেওয়া হয়েছে।
লাগে হয়তো একজন, তা পোস্ট 2-3 জন। থিমেটিক লিডার, হ্যাঁ, নাম কি, কনসালটেন্ট, হ্যাঁ, এই মানে কি মাছের কি করা হবে সেটার জন্য থিমেটিক লিডার আছে, এবং সবার বেতন কিন্তু খুব বেশি, ভালো ভালো বেতন। ফলে ওরা ওইটার সাথে যেয়ে হয়ে গেছে। ফলে আমার কাছে দেখা গেছে হিসেবে যে আমার প্রজেক্টের একটা বড় কস্ট এই অপারেটিং কস্টে চলে যাচ্ছে। এইটা যদি আমি সেভ করতে পারতাম মানে অন্যভাবে, তাহলে আমি আরও 10টা গ্রাম, আরও 10টা মানুষের কাছে যেতে পারতাম। এখন এইগুলো যে আমি যখন ধরতে যাচ্ছি তখন ওদের মানবিকতার প্রশ্ন এসে যাচ্ছে, মানবাধিকারের প্রশ্ন এসে যাচ্ছে, আমার শোভন কর্ম হয়ে যাচ্ছে। মানে এইরকম একটা দোটানার ভিতরে কাটছে যে সময়। এবং এই কারণে যে এই বছর শেষ হবে, অতীতের কয়েকটা প্রকল্পের অভিজ্ঞতা দিয়ে আমরা যেটা স্টাডি করে দেখতেছি, প্রথমে এসআইপি নামে একটা প্রকল্প ছিল, তারপর এনজিএলআইপি ছিল, সেসব প্রকল্পগুলো কিন্তু শেষ হয়ে গেছে, যেই আবার এইটা আসছে এবং এটা 5 বছর ধরে। ওইগুলোতে যেই দেখলাম যে দেখা যাচ্ছে ওইসব সময় ওই রকম গ্রাম সমিতি করা হয়েছিল, তাদের ঘর বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ল্যাপটপ দেওয়া হয়েছে, কত কিছু দেওয়া হয়েছে। এখন যেই দেখা যাচ্ছে যে ওদের দেখভাল করার কোনো পোস্ট নাই, মানে খোঁজ নাই, মনিটর করার জন্য কোনো খোঁজ নাই। হ্যাঁ, কি ব্যাপার ওখানে, ওই যে কনসেপ্ট, ওইটা ওদের তো আপনি স্বয়ংবার করেই দিয়েছেন, ওদের কাছে তো টাকা দিয়েই দিয়েছেন, ওরা এখন নিজেরা করবে, ওদের এম্পাওয়ার করে দেন, দিয়েছি, কাগজ কলমে লেখা আছে, এম্পাওয়ার করেছি। কিন্তু আমরা হিসেব করে দেখলাম, আমরা ফিল্ড স্টাডি করে দেখছি, প্রায় 368 কোটি টাকা ওই সব গ্রাম সমিতিরা ব্যাংকে ওইভাবে পড়ে রয়েছে। অর্থাৎ যে টাকা নেয়নি, রিভলভিং করে নাই, ব্যবহার করে নাই, কিছু করে নাই, ওইভাবে পড়ে রয়েছে। আর এদিকে গ্রাম সমিতির যে মালিকানা, মানে ওই সমিতি পেয়েছ তো, সমিতি হয়তো 3 বছর মেয়াদের বা 2 বছর মেয়াদের, ওখানেও পলিটিক্স ঢুকে গেছে বা যেতে পারে। হ্যাঁ, আমি কথাগুলো বলছি মানে আমি সরাসরি এভিডেন্স বেসড করে বলছি না, আমরা যেটা স্টাডিতে যেটা পেয়েছি সেটা পেয়েছি। তা পাওয়াতে হচ্ছে কি যে টাকা ওখানে আটকে রয়েছে। আমি বললাম আবার ওই কথা তুলি, আমার লোনের টাকা, এটাকে তো ফ্রি টাকা না, এটাকে ফেরত দিতে হবে, আবার তো ফেরত দিতে হবে। সেই টাকা উনি ওখানে 368 কোটি টাকা ওখানে রেখে দিয়েছেন ব্যাংকে। আবার আইনে লেখা আছে আমি ওই টাকা ধরতে পারবো না, কারণ ওটা ওদের দিয়েছি, তাহলে ওই টাকাটা ওইভাবেই পড়ে আছে। এরকম বহু কাজ। হ্যাঁ, যেমন এই প্রকল্পের রেলিতে একটা আছে, 3200 গ্রামে 3200 ল্যাপটপ দিতে হবে ওদের কাজ করার জন্য। তো স্বাভাবিক বলছে, কিন্তু আজ 5 বছর হলো সেই ল্যাপটপ কেনা যায়নি, কারণ ওই যে প্রকিউরমেন্ট রুলের ব্যাপারে, বাংলাদেশের প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের প্রকিউরমেন্ট রুল, এটা ওটা, এবং এর ভিতরে ওই যে আবার বলছি পলিটিক্স এসে ঢুকছে। ওই যে যারা ভেন্ডর, তারা কোন দেশের মানে দেখা গেল যে যারা হচ্ছে টাকা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তাদেরই আবার নিজস্ব কিছু পলিসি ভেন্ডর, এই ভেন্ডরদের কাছ থেকেই নিতে হবে, এরকম কিছু এদের। অনেক ধন্যবাদ, আপনি কথাটা নিজের থেকে বললেন আর কি, আমি বলতে চাচ্ছি না, কারণ এইটাই হচ্ছে, এটা প্রকিউরমেন্টের আসলে না, এটা হচ্ছে কারণ সেই এমন ভাবে, যেমন এই ল্যাপটপের বিষয়টাই বলি, এটা যদিও একটা চলমান প্রক্রিয়া, তারপরেও বলছি যে আমরা তো আসছি 1 বছর হলো, তার আগের কয়েক বছর ধরে এই ল্যাপটপ কেনার উদ্যোগ ঠিক সেইভাবে কার্যকর হয়নি, করা যায়নি। আমরা এসে সবশেষে করলাম, একেবারে গুছাই নিয়ে গেলাম, দেখা গেল যে এখান থেকে ভিতর থেকে এমনভাবে করেছে যে 3200 কোটি টাকা, 3000 কত কোটি টাকা যেন, কেন করেছে এরা, যে এটা মন্ত্রণালয়ে যেতে হয়, মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি ছিলেন তার আত্মীয় স্বজন বা ইত্যাদি, তাদের একটা স্বার্থ ছিল, অথচ এটা 16 কোটি টাকার কাজ, সবকিছুর মধ্যে পলিটিক্স ঢুকে যাওয়া। হ্যাঁ, 16 কোটি টাকার কাজ। তো এখন এইভাবে আমরা গেলে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে অর্থ উপদেষ্টার কাছেই ফাইল গেল, উনি প্রশ্নগুলো ধরে তুললেন যে এত দাম কেন, 1, 2 হচ্ছে এখন কেন দিচ্ছেন। হ্যাঁ, তারপরে উনি তো প্রথমে ফাইল ফেরতই দিলেন কথার কথা। তো তারপরে দেওয়ার পরে শেষে আমরা বললাম স্যার এখন চুক্তিতে আছে, এদের দিতে হবে, এটা দরকার, না দিলে হবে না। তখন ওরা বের করলো একটা জিনিস, যে ওই যে লোক লোয়েস্ট হয়েছে সে 16 কোটি টাকায়, হ্যাঁ, অন্যরা যেখানে 22, 23, 24 কোটি করে দিয়েছে, সে 16 কোটি টাকা দিয়েছে।
কেন দিয়েছে? সে লোয়েস্ট হওয়ার জন্য। এবং তার ওই জিনিসের ওই যে বললাম, আপনি কিছুক্ষণ আগে বললেন, কোনো একটা পার্টিকুলার দেশের ভেন্ডরের কাছ থেকে নিতে হবে বা নিচ্ছে বা ইয়ে করে, এর সাথে সহযুদ্ধ হয়ে এদের সাথে প্ল্যান করে এটা করা হয়েছে। তো তখন মিনিস্ট্রি অন্যভাবে পরীক্ষা করে পাইল যে আমাদের পিপিআর এর আইন আছে 50% কমে, এস্টিমেটের 50% কমে কেউ যদি দেয় এটা গ্রহণযোগ্য হবে না। এক কথায় ক্যান্সেল হয়ে গেল, বাতিল হয়ে গেল। বাতিল হয়ে গেলে আবার ওয়ার্ল্ড ব্যাংক বললো তা কি করবেন, কদিন খুব অন্য ধরনের ভয় দেখা গেল যে মিস প্রকিউরমেন্ট হবে, আপনারা কিনতে পারলেন না ইত্যাদি। তা আমরা বলছি এখন আইনে এই আছে ইত্যাদি, যা চলছে। শেষ বেশ ওনারাও বললেন, আমরাও একটু মেনে নিলাম ভুল করে। দুটো প্রশ্ন আছে। একটা, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই জুলাই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে আমাদের এই যে এনজিওর ভূমিকাটা কেমন ছিল? আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এনজিওর কোনো ভূমিকা ছিল কিনা জুলাই আন্দোলনে, বা তাদের ভূমিকাটা আসলে কেমন ছিল, নিউট্রাল বা কি রকম ছিল? এটা খুবই স্পষ্ট যে আন্দোলনটা করেছে ছাত্ররা, পরে বুদ্ধিজীবীরা, অভিভাবকরা যোগ করেছে। আমার যতদূর ধারণা মতে কোনো এনজিও এখানে কিছু করার ছিল না বা করেনি। হতে পারে কোনো এনজিওর হয়তো কোনো কর্মসূচিতে উইমেনদের, কিন্তু ছাত্রদের এম্পাওয়ার করার, ছাত্রদের উদ্বুদ্ধ করে এরকম কোনো এনজিও আছে বলে তো আমার জানা নেই। হ্যাঁ, তা সুতরাং আমার মনে হয় না এনজিওদের খুব ডাইরেক্ট কোনো ভূমিকা আছে। তো আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে এরকমের মানে অর্থনৈতিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনি কিরকম বাংলাদেশকে দেখতে চাচ্ছেন? অবশ্যই আমি একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাচ্ছি। স্বনির্ভর হচ্ছে চিন্তায়, চেতনায়, মনোভঙ্গিতে, সব জায়গায় স্বনির্ভর। আমি উপনিবেশিত হয়ে আমি যদি স্বনির্ভর হতে চাই, এটা কন্ট্রাডিকশন। হ্যাঁ, আমি নির্ভরশীল থাকবো বিদেশি সাহায্যের উপরে, আবার এদিকে নিজে বলবো আমি নিজে বড় হচ্ছি, এটা হবে না। আমার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সুতরাং এটার পথ হবে এই, আমার নিজের রেভিনিউ নিজে আর্ন করতে হবে, আর্ন করে আমার যা আছে তাই দিয়ে আমার চলতে হবে। আমার ওই কারোর উপরে নির্ভরশীল থেকে যদি সেটা আমাকে নানানভাবে আইন কানুনের ভিতর দিয়ে যদি আমাকে আষ্টে ফিটে বেঁধে ফেলে, সেই ধরনের সাহায্য আমার নীতি যাওয়ার উচিত না। এমনকি আমার দেশের ভিতর থেকেও লোন করা উচিত না, কারণ আমি যদি বেশি লোন করি দেশের ভিতর থেকে, তাহলে আমার দেশে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টর লোন পাবে না। আমার কাজ হচ্ছে কর্মসৃজন করতে হবে, আমার উৎপাদন বাড়াতে হবে, বাড়িয়ে তারপরে যেমন আমাদের করের, আমাদের এনবিআর বা আমাদের এর সবসময় চিন্তা হচ্ছে কর বাড়াবো, রেট বাড়াবো, বাড়িয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাতে কি? আমি বলি আমাদের কমিশন থেকে, আমরা কমিটির থেকে বলেছিও, আপনি ওকে গ্রো করতে দেন, ও ব্যবসা বাণিজ্য করুক, তাহলেই আপনি রেভিনিউ পাবেন। আপনি ওরা দাঁড়াতেই দিচ্ছেন না, এমন সব ট্যারিফ বা এমন সব করছেন, ওরা তো দাঁড়াতেই দিচ্ছেন না। বিভিন্ন জায়গায় মানে ট্যারিফ বসাচ্ছে, মানে জিনিসের দাম বাড়াচ্ছে। এনবিআর কিন্তু রেভিনিউ 4টি আর এর সমষ্টি। আমি এই কথা বলেই শেষ করি। 4টি আর এর সমষ্টি। প্রথম আর হচ্ছে রেভিনিউ, অর্থাৎ ইনকাম, মানে রাষ্ট্রের ইনকাম। দ্বিতীয় আর হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ আমার এমন ট্যাক্স সিস্টেম এমন থাকবে যে কারুর কাছে টাকা জমবে, কারুর কাছে জমবে না, কেউ কর দেবে, কেউ কর দেবে না, এটা না। রিডিস্ট্রিবিউশন অফ ইমব্যালেন্স সিস্টেম, এটা কিন্তু দ্বিতীয় আর। থার্ড আর হচ্ছে রিপ্রাইসিং। আমি এমন কন্ট্রোলিং মেকানিজম রাখবো যাতে জিনিসের দামের একটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আমি যদি দেখি পেঁয়াজে বেশি হচ্ছে, আমি ছেড়ে দেবো, দিয়ে দামটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি যদি দেখি মানুষ সিগারেট খেয়ে গিয়ে গোল্লায় যাচ্ছে, তাহলে আমি সিগারেটের উপরে বেশি ট্যারিফ দেবো। আমি যদি দেখি যে পুরনো গাড়ি এনে আমার দেশ সয়লাভ হয়ে যাচ্ছে, তা তখন আমি পুরনো গাড়ির উপরে বেশি কর দিয়ে, এবার অর্থাৎ আমি রিপ্রাইসিং করা, মূল্যমান নিয়ন্ত্রণ করা। চতুর্থ আর হচ্ছে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে কর দিচ্ছে সে যেন রিপ্রেজেন্টেড হয় রাষ্ট্রের পলিসি মেকিংয়ে এবং রাষ্ট্রের কাছ থেকে সেবা প্রাপ্তিতে, তার যেন রিপ্রেজেন্টেশন থাকে। সে যেন চোখ বুলে বলতে পারে যে পদ্মা সেতু, এতেও আমার অবদান আছে,
তা সেইটা তার সেই জন্যই তার কর দেওয়ার, তার রিপ্রেজেন্ট করবার জন্য তার ওনারশিপটা জাগানোর দায়িত্ব রাষ্ট্রের। সেটাই একটা রেভিনিউ এর কাজ, যে তুমি রেভিনিউ দাও, দিলেই এটা হবে সেটা হবে। এখন তোমার কাছে আমি শুধু রেভিনিউ চাইতে থাকবো, তোমার সার্ভিসের বেলায় আমি নাই। আমি জানি না মাউসির ওই কেরানি আমার একজন আত্মীয়র টিচারের বদলি নিয়ে টাকা খাচ্ছে, এটা তো সেবা হলো না। আমার একটা অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ বানাবো, তার জন্য মিনিস্ট্রিতে যে পয়সা দিতে হচ্ছে, এটা তো হলো না। সকল জায়গায় আইনের শাসন, মূল্যবোধ, সবকিছু, মানবিক মূল্যবোধ সবকিছু ঠিক থাকতে হবে। তাহলে আমি মনে করি যে একটা স্বয়ংভর, আমি বারবার বলছি, স্বয়ংভর, স্বনির্ভর, স্বতঃপ্রণোদিত, আমি দেশপ্রেমটা আমার যেন নির্ভেজাল প্রতিষ্ঠিত হয়। কোনো কাজ সুন্দরভাবে করাটাও দেশপ্রেম। আমি যেন ভালো করে কাজ করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করা। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা আমাদের এই আলোচনার সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদের আমার বাংলা পেজে ইমেল করতে পারেন। আপনার আরো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্যার আবার আমাদেরকে সেই তথ্যটা আমাদেরকে দিবেন, আমরা আবার ওনাকে নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, পরবর্তী আয়োজনে আপনাদের স্বাগতম। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।